আসসালামু আলাইকুম। আমরা উচ্চতর হিসাব বিজ্ঞান পড়বো। আর ক্লাস টাইম ছিল 9টায়, কিন্তু আজকে 9:30টায় নিচ্ছে। আমাদের এই 9:30 থেকে যে 10টা যে স্লট, এটা কিন্তু ফাইনাল সেমিস্টারের পড়াশোনা করার কথা, কিন্তু আমরা যেহেতু এখনো ফাইনাল সেমিস্টার শুরু করিনি পড়াশোনা, এই জন্য এখানে নিতে পারতেছি। আচ্ছা, এখন একটা জিনিস, কালকের যে ক্লাসটা আমরা যে প্রথম ক্লাসটা শুরু করছিলাম গত পরশু দিন উচ্চতর হিসাব বিজ্ঞানের, সেই ক্লাসটা কি পুরোপুরি শোনা যায় নাই? মাহমুদা আপা কি বলতে পারেন? বা সোনিয়া আপা যদি বলতেন, ও ক্লাসটা কি একদমই শোনা যায় না? যদি একদম শোনা না যেয়ে থাকে, তাহলে আজকে আমরা নতুন করে আবার শুরু করব। ভাইয়া আজকে প্রথম থেকে শুরু করলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে শুরু করি। আচ্ছা, তাহলে গত ক্লাসটা ইউটিউবে দিব না, যেহেতু শোনা যায়নি, আজকে থেকে দিব, আশা করি শোনা যাবে। আর একটু দুই একদিন একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আমি বারবার বিভিন্ন অপারেটর চেঞ্জ করার পরেও আশা করি যে শুক্রবার শনিবার থেকে এই সমস্যা থাকবে না। আমি এখন যে সাজেশন ধরে আমরা পড়বো সেটা কিন্তু নবম ব্যাচের সাজেশন, ঠিক আছে? আমরা নবম ব্যাচের সাজেশন ধরে আজকে উচ্চতর হিসাব বিজ্ঞান শুরু করলাম, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা শুরু করলাম। এবং এইটার ভিডিওটা আপলোড হবে আশা করি। এবং একটা জিনিস আপনাদেরকে জানাই যে আমি আপনাদের সাথে নবম ব্যাচের সাথে এই পরীক্ষাটা দিব, কারণ অষ্টম ব্যাচের এই পরীক্ষাটা আমি দিতে পারিনি, প্রথম পরীক্ষাতে আমি অ্যাবসেন্ট ছিলাম। দেখেন, এখানে আমরা প্রথমেই আমরা 5টা প্রশ্ন পড়বো এখান থেকে। আমাদের নোটে আছে 11টা প্রশ্ন, কিন্তু আমরা 5টা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট হিসাবে বাছাই করে ওই 5টা পড়বো, 5টা অথবা 6টা। ঠিক আছে, আমাদের এখানে অধ্যায় আছে 8টা। 8টা অধ্যায় থাকলে কি সুবিধা হয় আপনারা বুঝে গেছেন। 8টা অধ্যায় থাকলে একটা সুবিধা হলো যে 8টা থেকে যে কোনো 5টা পড়লেই 5 সেট প্রশ্ন কমন পড়ে। ঠিক আছে। আর একটা বিষয় হলো, কিছু কিছু অধ্যায় থেকে অঙ্ক আসে না, যেমন এবার সর্বোচ্চ বিগত বছরে দেখা গেছে সর্বোচ্চ 3টা বা 2টায় অঙ্ক আসে নাই 8টার মধ্যে, কিন্তু এবারই সর্বোচ্চ বেশি সংখ্যক, অর্থাৎ 4টায় অঙ্ক আসে নাই। কারণ অনেকবার আমি আহ, এই মেইন ক্যাম্পাসে স্যারের সাথে বারবার জিজ্ঞেস করছি যে স্যার, যারা অঙ্ক পারে না, ব্যাকগ্রাউন্ড যাদের অঙ্ক না, তারা কি করবে? তখন উনি বারবার পথ দেখাইছে, বলছে যে তারা কি করবে, যে কোনো 5টা অধ্যায় খুব বেশি করে পড়বে, কোনো প্রশ্ন অঙ্ক বাদে কোনো প্রশ্ন তারা বাদ দিবে না, বেশি বেশি পড়বে, ঠুটস্থ মুখস্থ করে ফেলবে। ফলে কি হবে, অঙ্ক না আসলে বা অঙ্ক না লিখলেও উনি অঙ্ক বাদে যে 2টা দাগ নাম্বার থাকবে ক খ, সেই 2টা উনি ভালো করে দিলে উনার দেখা যাচ্ছে অঙ্ক বাদ দিয়ে উনার খুব মানে পাস নাম্বার বা মোটামুটি পাশের উপর দিয়ে আসবে নাম্বার। বুঝতে পারছেন? তা উনি যে পরামর্শ দিছিলেন সেটা অনুযায়ী আমি সবসময় আপনাদেরকে বলতাম। তো আমি বাছাই করছিলাম যে অঙ্ক ছাড়া যে 5টা অধ্যায় পড়বো, তো 5টা অধ্যায়ের থেকে অষ্টম ব্যাচের জন্য যে 5টা অধ্যায় বাছাই করছিলাম, ওই 5টা থেকে 4টা অধ্যায় অঙ্ক আসে নাই। ঠিক আছে, তো এবার আপনাদের সাজেশন বইয়ে আমি প্রথমেই, যেটা বিগত বছরের সাজেশন বইতে ছিল না, সাজেশন বইতে লেখা আছে যে কোন 5টা অধ্যায় অঙ্ক ছাড়া পড়লে 6টা, 5টা না, 6টা অঙ্ক, অঙ্ক ছাড়া প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা আছে। আমার সম্ভাবনার বাইরেও হতে পারে, তবে আমার কাছে মনে হলো যে 6টা থেকে অঙ্ক আসবে না। তো আপনারা নবম ব্যাচের যারা আছেন তারা মোটামুটি এই 6টা অধ্যায় ভালো করে পড়বেন, তাহলে অঙ্ক ছাড়া প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। হতে এদিক ওদিক হতে পারে, তারপর সর্বোচ্চ সম্ভাবনা। তো আমি আপনাদের সাথে নবম ব্যাচের সাথে ওই 6টা অধ্যায় আমরা পড়বো বেশি বেশি করে। পাশাপাশি দশম ব্যাচের যারা সেকেন্ড সেমিস্টারের ক্লাস আমাদের সাথে করবেন বা ভিডিওটা দেখবেন, তাদেরও কাজে লাগবে, তাদেরও বইটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, এটাই। আর অঙ্ক অনেকেই পারেন না, কারণ অঙ্কটা হিসাব বিজ্ঞান ব্যাকগ্রাউন্ডের না হলে শুরু থেকে অঙ্ক করা, অঙ্ক কমন ফেলানো, তবে অঙ্ক কমন ফেলানো খুব সহজ। যদি বিগত বছরের অঙ্কগুলো যত অঙ্ক আসছে, আমি অনেক প্রশ্ন পাইছি যেগুলো এখন পর্যন্ত আবিষ্কৃত হয় নাই, সেই প্রশ্ন পাইছি। ঠিক আছে, আশা করি সেইগুলোর প্রশ্ন দিয়ে দিব। তা সেই অধ্যায়গুলো থেকে যত অঙ্ক আসছে সেগুলো প্র্যাকটিস করবেন, আর দেখবেন যে অঙ্ক সাধারণত বইয়ের ভিতরে যে ক্যালকুলেশন করা যে অঙ্কগুলো আছে না, ওইগুলোই কিন্তু সাধারণত আসে। এক্সাম্পল অর্থাৎ অনুশীলনীতে যে অঙ্কগুলোর সলিউশন নাই, সেগুলো সাধারণত আসে না। ঠিক আছে, তা আপনি ট্রিপল স্টার হিসেবে অঙ্কগুলো চিহ্নিত করবেন বইয়ের ভিতরে করা, অর্থাৎ যদি আপনি মনে করেন যে দ্বিতীয় অধ্যায়ের একটা অঙ্ক আপনার কমন পড়বে, আসবে, তাহলে দ্বিতীয় অধ্যায়ের ভিতরে করা এরকম 3-4টা অঙ্ক আছে, হ্যাঁ, সলিউশন করা আছে, আপনি 3-4টা অঙ্ক শিখে ফেলেন।
একটা আসবে, কিন্তু একটু সংখ্যাটাকে এদিক চেঞ্জ করে দিলে আপনি যদি দিয়ে আসতে পারেন, মোটামুটি 8 এ 8 না পেলেও আপনি মোটামুটি কিছু দূর করলে আপনি 4, 5 এইভাবে 6 করে পাবেন। ঠিক আছে? ফুল মানে আনসার পুরোপুরি করতে না পারলেও মার্কস দেয় কিন্তু। কারণ এই অঙ্কটা 2 আর 2 4, 4 ই চায় না। এখানে অনেকগুলো পয়েন্টস থাকে, সেই পয়েন্টের উত্তর দিতে পারলে মার্কস আসে। ঠিক আছে? তো মোটামুটি এই হলো অঙ্ক নিয়ে কথাবার্তা। তো আমি একটু শুনতে চাই যে আমার কথা কি শোনা যাচ্ছে? কারণ বিগত প্রায় 1 সপ্তাহ কথা ভালো করে শোনা যায় না। আজকে কি শোনা গেছে? একটু যদি জানাতেন। জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। যদি মাঝে শোনা না যায় তাহলে আমি হয় বাংলা লিংক না হয় গ্রামীণ ফোনে সুইচ করব লোকাল ওয়াইফাই থেকে। ঠিক আছে? আপনারা আমাকে টেক্সট লিখে জানাবেন যদি মুখে বলতে না পারেন, সাউন্ড না আসে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। 11টা 12টা প্রশ্ন আছে, সব কিন্তু পড়বো না। এখানে প্রথম প্রশ্নটা আমরা পড়বো। কিভাবে পড়বো? আর্থিক এবং অআর্থিক ঘটনার সংজ্ঞা, জাস্ট সংজ্ঞাটা পড়বো। সংজ্ঞাটা পড়ে আমরা সরাসরি 2 নাম্বার বাদ দিয়ে চলে যাব 3 নাম্বারে। পার্থক্য, যেটা একটু আগে সংজ্ঞা পড়বো বলছিলাম, সেই সংজ্ঞার আর্থিক এবং অআর্থিক ঘটনা পার্থক্য। এটা গত ক্লাসে পড়ছিলাম, আমরা আজকে একটু পড়ি দেন। এগুলো অষ্টম ব্যাচের সাথে বারবার পড়ছি, মানে আমি পরীক্ষা দেইনি, তারপরে ওনাদের নিয়ে আমি পরীক্ষার আগের দিন পর্যন্ত পড়াশোনা চালাইছিলাম। দেখেন, আচ্ছা, আরেকটা জিনিস আমার একটু বলে দেওয়া ভালো, এখন বলবো না? আচ্ছা, পড়া শুরু করি, পরে বলবো। দেখেন, আর্থিক ঘটনা এবং অআর্থিক ঘটনা কাকে বলে? আমরা যদি পার্থক্যের সাথে আসে যে সংজ্ঞা সহ পার্থক্য লিখুন, তাহলে আমরা একটা ভূমিকায়, এটা তো বুঝতে পারলাম। ভূমিকাটা কি? হিসাব বিজ্ঞান এমন একটি শৃঙ্খলাবদ্ধ প্রক্রিয়া যার মাধ্যমে আর্থিক তথ্য সংরক্ষণ করা যায়, বিশ্লেষণ করা যায়, উপস্থাপন। 3টা জিনিস: সংরক্ষণ, বিশ্লেষণ, উপস্থাপন। বিশ্লেষণ, উপস্থাপন, সংরক্ষণ, এই 3টাই কিন্তু করি। 3টা জিনিস করা হয়। হিসাব বিজ্ঞানের অন্তর্ভুক্ত সব তথ্য আর্থিক দৃষ্টিকোণ থেকে বিবেচিত হয়। হিসাব বিজ্ঞানে যা, সবই আর্থিক দৃষ্টিকোণ থেকে বিবেচিত হবে। তাই যেহেতু হিসাব বিজ্ঞানের সবকিছু আর্থিক দৃষ্টিকোণ থেকে বিবেচিত হয়, তাই হিসাব বিজ্ঞানে সব ধরনের ঘটনা, একটা ব্যবসা প্রতিষ্ঠান সেটা তো হিসাব বিজ্ঞানের একটা হিসাব বিজ্ঞান ছাড়া সেই প্রতিষ্ঠানের তো আসলে মূলে আছে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান ছাড়াও কিন্তু সমাজ বিজ্ঞান আছে প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানে কিন্তু মনোবিজ্ঞান আছে, হ্যাঁ, মেডিকেল সায়েন্সও আছে প্রতিষ্ঠানে। কারণ মানুষ থাকা তার মানে কি, রোগী অসুস্থ হয়ে পড়তে পারে কেউ, তাহলে ওখানে আছে না, মেডিকেল টিম আছে। কিন্তু মূলত প্রতিষ্ঠানটা পরিচালিত হয়, তার সবচেয়ে বেশি জায়গায় যে বিজ্ঞানটা ব্যবহার করা হয় সেটা হিসাব বিজ্ঞান, ঠিক না? তাই প্রতিষ্ঠানে যত ঘটনা ঘটবে, সব ধরনের ঘটনাকে আমরা হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করার চেষ্টা করব। দেখি যে এটা হিসাব বিজ্ঞানের মধ্যে পড়ে কিনা। যদি পড়ে তাহলে সেটা হলো আর্থিক ঘটনা, যদি না পড়ে তাহলে সেটা হলো আর্থিক ঘটনা। ক্লিয়ার? ভূমিকাটা ক্লিয়ার? এবার আমরা আর্থিক এবং আর্থিক ঘটনা পড়বো। খুব সহজ জিনিস এটা। এই অধ্যায়ের এই হিসাব বিজ্ঞানের সবই সহজ। কিছু কিছু অঙ্ক বাদে সবই সহজ। একটু যদি বুঝতে পারেন, যেমন অষ্টম অধ্যায় ব্যাংকিং হিসাব বুঝতে পারলে একদম সহজ। কারণ আমি এগুলো একবার আপনাদের অষ্টম ব্যাচের সাথে একবার পড়ে আসছি, আবার এখন পড়তেছি। হ্যাঁ, আমি আবার পরীক্ষা দিব, আমার কাছে মনে হয় সহজ। আমি হয়তো না পড়ে পরীক্ষার হলে গেলে আমি লিখে আসতে পারবো। ঠিক আছে? কিন্তু না, পড়বো আপনাদের নিয়ে, বরাবর যেভাবে অভ্যাস পড়ার সেভাবে পড়বো। এবার আমরা পড়ি আর্থিক ঘটনা। দেখেন, আর্থিক ঘটনা কাকে বলে? আর্থিক ঘটনা বলতে সেই সব লেনদেন বা কার্যাবলীকে বোঝায় যার ফলে প্রতিষ্ঠানের সম্পদ, দায়, আয় বা ব্যয়ের পরিমাণে পরিবর্তন ঘটে এবং যার পরিমাণ টাকা বা আর্থিক এককে করা যায়। এই দুইটা বাক্যের মধ্যে আর্থিক ঘটনার সংজ্ঞা আছে। আবার বলি, আর্থিক ঘটনা বলতে সেই সব লেনদেন বা কার্যাবলীকে বোঝায় যার ফলে প্রতিষ্ঠানের সম্পদ, দায়, আয় বা ব্যয়ের পরিমাণে পরিবর্তন ঘটে এবং যার পরিমাপ টাকা বা আর্থিক এককে করা যায়। শেষ। তাকেই আর্থিক ঘটনা বলে। এখন আপনি যদি চান, আপনার সময় আছে, তাহলে লেখেন এ ধরনের ঘটনা হিসাবের খাতায় রেকর্ড করা হয় আর এটা রেকর্ড করা হয় না। এ ধরনের ঘটনা টাকা পয়সা লেনদেনের সাথে সরাসরি যুক্ত, এটা যুক্ত না। হিসাব বইতে নথিভুক্ত হয়, এটাই হয় না। প্রতিষ্ঠানের লাভ ক্ষতির উপর সরাসরি প্রভাব ফেলে, এটা সরাসরি প্রভাব ফেলে পরোক্ষভাবে ফেলে। বুঝতে পেরেছেন? তাহলে এই কথাগুলো প্রথম দুইটা বাক্য যা আছে তাই লিখে, পরের বাক্যগুলো নিজের মতো করে 3টা 4টা কথা আছে এখানে, দুইটা কথা লিখে দেন এলোমেলো করে। বুঝতে পারছেন বিষয়টা? উদাহরণ হলো পণ্য বিক্রি করে টাকা পাওয়া, কাঁচামাল কেনা আকার হবে, কর্মচারীদের বেতন প্রদান, ব্যাংক ঋণ গ্রহণ, যন্ত্রপাতি ক্রয়, বিদ্যুৎ বিল পরিশোধ ইত্যাদি। তাহলে আমাদের আর্থিক ঘটনা কাকে বলে? আর উদাহরণ বলেন, এটা তো হয়ে গেল। এখন আমি কোন দিতে পারি
ঠিক মনে ঠিক বলি পরে একজন ম্যানেজার ব্যবস্থাপক পরিবর্তন হলো, তার মানে কি নতুন ব্যবস্থাপক আলো কাজ করবে না? অবশ্যই বিক্রি বাড়বে, তার মানে আর্থিক ঘটনার প্রত্যেকটা ধর্ম উৎপাদন বন্ধ হলে, কারখানা অগ্নিকাণ্ড হলে ক্ষতি হলে, পদোন্নতি হওয়া মানে বেতন বেশি, দায়িত্ব বেশি, কাজ করবে, তার মানে দুই দিক দিয়ে আপনি ঘটনা ঘটবে, খ্যাতিবিদ আর্থিক ঘটনা ঘটবে, ব্যবসায়িক চুক্তি নিয়ে আলোচনা আর্থিক ঘটনা ঘটবে, কিন্তু ডিরেক্ট ঘটবে না, পরোক্ষভাবে ঘটবে। ঠিক আছে। আচ্ছা, এবার উপসংহার হিসাব বিজ্ঞানে কেবলমাত্র আর্থিক ঘটনাগুলি হিসাবে রেকর্ড অন্তর্ভুক্ত হয় কারণ এগুলো টাকায় পরিমাপযোগ্য এবং প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার উপর সরাসরি প্রভাব ফেলে। তবে আর্থিক ঘটনাগুলো সিদ্ধান্ত গ্রহণ এবং ভবিষ্যৎ পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ হলো সেগুলো হিসাব বিজ্ঞানের কাঠামোর বাইরে থাকে। তাহলে আর্থিক এবং আর্থিক ঘটনা যদি বইতে বোধহয় সরাসরি আছে কিনা আমার ঠিক মনে হয় বোধহয় পার্থক্য বা সংজ্ঞাটা বোধহয় ভাবে নাই, আছে কিনা জানি না, মনে নাই। ঠিক আছে, দেখেন আমরা 2 নম্বর প্রশ্নটা পরে আমাদের সাজেশনে বাদলে আমরা পড়বো, নাহলে পড়বো না, আমরা 3 নম্বরে চলে যাই। 3 নম্বরটা হলো হিসাব বিজ্ঞানে আর্থিক এবং আর্থিক ঘটনার পার্থক্য। কেবল যে ইয়াটা বললাম না, সংজ্ঞা বললাম, সেটার পার্থক্য। তো আমি আপনাদেরকে এই 3 নম্বর প্রশ্নটা পড়ানোর পরে ভিডিওটা রেকর্ড হবে, আমরা ইনশাআল্লাহ এই ক্লাসটা শেষ করে দিব। কারণ সারাদিন আপনাদের সাজেশন নোট টোট যা মোটামুটি আপনারা অর্ডার করছিলেন সেগুলো প্রিন্টিং এ ছিলাম সকাল 11টা থেকে এই পর্যন্ত কেবল বাসায় আসলাম। ঠিক আছে, এই জন্য একটু ক্লান্ত। ইনশাল্লাহ আমরা আবার আমাদের রুটিন একটু খেয়াল রাখবেন, সবাই মনে করাই দিবেন। একটা জিনিস বলে রাখি, যে যদি আপনি নিজে এগুলো পড়তে পারেন কিন্তু ধারাবাহিকভাবে যদি একটা গ্রুপ স্টাডি বা একটা ক্লাস হয়, তাহলে আপনার দেখা যাচ্ছে আপনি সারাদিনে বই ধরার টাইম পাচ্ছেন না, কোনোভাবে রাত্রেও পারবেন না, কিন্তু কাজের ফাঁকে আপনি মোবাইলটা চালিয়ে রাখছেন, তাহলেও কিন্তু আপনার কিছুটা উপকার হচ্ছে। অথবা আপনি যদি বই নিয়ে বসেন, আঙ্গুলের সাথে আমার আঙ্গুলের সাথে মেলান, তাহলে চিন্তা করেন কত উপকার হতে পারে। কারণ এগুলো আপনি অনেক আগে শেষ করে আসছেন, আপনার এখন কিন্তু 3rd সেমিস্টারের ক্লাস শুরু হবে, নবম ব্যাচে যারা আছেন, ঠিক আছে, বা 10ম ব্যাচে যারা আছেন, তারা ক্লাস শুরু হলো ঈদের পরে। তারা যে এই হিসাব বিজ্ঞান, এই কার্য ব্যবস্থাপনা, এই সাবজেক্ট গুলো যে অক্ষর অক্ষরে মিলাই এইভাবে প্রশ্ন যেটা আসবে সেটা যে স্যার আপনাদেরকে পড়াবে বা আপনারা সেইভাবে লেকচার গুলো হবে, তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। কারণ স্যারেরা লেকচার দেয়, অনেক গুরুত্বপূর্ণ কথা বলে, অনেক বড় শিক্ষিত স্যারেরা লেকচার দেয়, কিন্তু কি আসবে সেই প্রশ্নটাই কিন্তু দাগ দিয়ে আঙ্গুল দিয়ে পড়াই দেয় না, ঠিক আছে, দিবেও না। তো সেই জিনিসটা আমরা, এটা প্রাইভেটের মতন হচ্ছে। তো যারা ভিডিওগুলো দেখবেন, আমি সরাসরি তাদেরকে থাকার জন্য বলবো, কারণ ভিডিও 4টা ক্লাসের ভিডিও হয়তো রেগুলার হয়তো দিতে দেরি হবে, দিতে পারবো না, ঠিক আছে, কোনো কারণবশত হয়তো আপনাদের সরাসরি থাকার জন্য আমি বলি। তো এখন দেখেন, হিসাব বিজ্ঞানের আর্থিক এবং অআর্থিক ঘটনাগুলোর মধ্যকার যে পার্থক্য, আপনি এই ভূমিকাটা আর পড়বেন না, ওই 1 নম্বরে যে ভূমিকা পড়ছিলেন ওটা এখানে দিবেন। এরপরে সরাসরি আপনি পার্থক্যে চলে যান, আমরা পার্থক্য টোটাল 7টা পার্থক্য লিখবো। প্রথমে আপনি সংজ্ঞা দিবেন। এখন বলেন সংজ্ঞাটা নতুন করে পড়ানোর দরকার নাই, কারণ একটু আগে সংজ্ঞাটা পড়াইছি, ঠিক না? আচ্ছা, সংজ্ঞার পরেই আপনি দিবেন রেকর্ডকরণ। মানে হলো এটা সরাসরি আর্থিক ঘটনা সরাসরি হিসাব বইতে রেকর্ড করা হয়, আর এই পাশেরটা হয় না। হিসাব বইতে রেকর্ড করা হয়, এই পাশেরটা হয় না। 3 নম্বরে আছে আর্থিক প্রভাব। প্রতিষ্ঠানের উপর সরাসরি প্রভাব ফেলে, পরোক্ষভাবে প্রভাব ফেলতে পারে, পারে না, ফেলে, পরোক্ষভাবে প্রভাব ফেলে। আপনি এখানে বলতে পারেন সরাসরি প্রভাব ফেলে, এখানে বলতে পারেন সরাসরি প্রভাব ফেলে না, না কিন্তু বলবেন না ফেলে না, কথা বলবেন না, বলবেন পরোক্ষভাবে ফেলে। বুঝতে পারছেন? কারণ আর্থিক ঘটনাগুলো প্রতিষ্ঠানের উপর আমি মনে করি যে সরাসরি একবারে বিক্রি কমাই দিতে পারে, তার মানে সরাসরি প্রভাব ফেলে। কিন্তু যেহেতু আজকে 10টা বিক্রি হলো, তার মানে আপনি 10টা বিক্রির টাকা পেলেন, কিন্তু কোনো কারণবশত শ্রমিক ধর্মঘট হলো, 10টা বিক্রি হলো না, তার মানে অবিকৃত পণ্য আপনার স্টকে আছে, কথা বুঝলেন, কিন্তু বিক্রি হলে আপনি টাকা পেতে পারতেন, তার মানে সরাসরি আর্থিক ঘটনার সাথে প্রভাব সরাসরি সংযুক্ত না হলেও পরোক্ষভাবে সংযুক্ত। এই জন্য আপনি বলবেন যে পরোক্ষভাবে প্রভাব ফেলতে পারে আর্থিক প্রভাব। 4 নম্বরে লিখবেন উদাহরণ, পণ্য বিক্রয়, বেতন পরিশোধ, ক্রয় চুক্তি। ক্রয় চুক্তি এমনি চুক্তি না, তার মানে এখানে যে 3টা উদাহরণ দিলাম, 3টা উদাহরণ ঘটলেই টাকা আসবে। আর এই পাশে ব্যবস্থাপক পরিবর্তন হলেই টাকা আসে না, ব্যবস্থাপক 2 দিন না থাকলেও বিক্রি হতে পারে। ধর্মঘট হলে পণ্য বিক্রি হয় না, কিন্তু পণ্য গুদাম থেকে চলে যায় না, তার মানে পণ্যটা কালকে বিক্রি হবে। কর্মীর পদোন্নতি হলেই তার সবসময় তাকে বেতন বেশি দিতে হয় না, অনেক সময় বেতন বেশি দিতে হলে সে বেশি কাজ করে,
তার মানে এটাও সরাসরি টাকা আনা নেওয়ার সাথে রিলেটেড না, কিন্তু পরোক্ষভাবে। কাজেই উদাহরণ আর্থিক ঘটনার এইগুলো। তাহলে 4টা জিনিস: সংজ্ঞা, রেকর্ডকরণ, প্রভাব, উদাহরণ। সংজ্ঞা, রেকর্ডকরণ, প্রভাব, উদাহরণ। 4টা জিনিস শেষ। এরপর আমরা 3টা জিনিস পড়বো, আর থাকে 3টা। হিসাব পদ্ধতির প্রয়োগ। আমরা এইখানে যে হিসাব পদ্ধতির প্রয়োগ করব, আর পরে কয়টা থাকে বলেন? 3টা। একটা হলো হিসাব পদ্ধতির প্রয়োগ, 2 নম্বর হলো পরিমাপ যোগ্যতা, 3 নম্বর হলো প্রতিবেদন প্রস্তুতিতে ভূমিকা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই 3টা একটু মুখস্থ করলে তাহলে আমাদের কটা হবে? 7টা। 8 মার্কে আসলে আপনি 7টা লিখলেই হবে, বা 8-এ আসলে 7টার কম না হয়, 7টা মোটামুটি, বা 7টা 8টা লিখলে হয়, 6টা লিখলে অনেক সময় হয়। সাধারণত পার্থক্য গ নাম্বারে আসে না, ঠিক আছে? খ নাম্বারে সাধারণত পার্থক্যটা থাকে, বা ক নাম্বারে। তাহলে আমরা হিসাব পদ্ধতির প্রয়োগের ক্ষেত্রে, আর্থিক ঘটনার ক্ষেত্রে আমরা লিখবো দ্বিতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ হয়। আমরা জানি যে হিসাব বিজ্ঞানে যত আর্থিক ঘটনা আছে, যত টাকা পয়সার লেনদেনের বিবরণ আমরা লিখি, সবগুলোতে বিশুদ্ধ নিয়ম হচ্ছে দ্বিতরফা দাখিলা পদ্ধতি প্রয়োগ করবে। আর এই পাশে হলো হিসাব পদ্ধতির আওতায় পড়ে না, কোনো হিসাব পদ্ধতির আওতায় পড়ে না। ধর্মঘট, শ্রমিক ধর্মঘট হয়েছে, যদি আমরা কত ক্ষতি হয়েছে হিসাব করি, তাহলে হিসাব পদ্ধতির আওতায় পড়বে। কিন্তু তাও ফেলানো ঠিক হবে না, কারণ প্রতিষ্ঠানের পণ্যটা কি হয়েছে, অবিকৃত রয়ে গেছে, মানে আছে, আপনি বেচতে পারবেন কালকে। এখানে এই জন্য আপনি বলবেন যে কোনো হিসাব পদ্ধতির আওতায় পড়ে না। আর এখানে দ্বিতরফা দাখিলা পদ্ধতির সম্পূর্ণ ডিরেক্ট ব্যবহার হয়। দ্বিতরফা দাখিলা পদ্ধতিটা কি? আমরা যখন হিসাব বিজ্ঞান পড়বো, অনেক টার্ম আছে, বা থার্ড সেমিস্টার ম্যানেজমেন্ট ইনফরমেশন পড়বো, অনেক টার্ম আছে। আমরা যদি এই টার্মগুলো, যারা হিসাব বিজ্ঞান ব্যাকগ্রাউন্ডে না, তারা যদি এই টার্মগুলো না বুঝে, না বুঝে আপনি প্রশ্ন মুখস্থ করেন, তাহলে আপনার জন্য অনেক কঠিন মনে হবে এবং বুঝতে অনেক সমস্যা হবে। যখন টার্মগুলো আপনি বুঝবেন, তখন আপনার জন্য মুখস্থ করতে বা মুখস্থ না করে বানিয়ে লিখতে পারবেন, ঠিক আছে? দ্বিতরফা মানে কি? দুই তরফা বা ডাবল এন্ট্রি। দাখিলা মানে কি? মানে দাখিল মানে তো আমরা বুঝি দ্বিতরফা দাখিলা, কিভাবে দুই ভাগে বা দুই লাইনে কিভাবে দেখানো যায় হিসাবটা। ডাবল এন্ট্রি সিস্টেম, ইংরেজিটা সহজ দ্বিতরফা দাখিলের থেকে, না? ডাবল এন্ট্রি সিস্টেম, এটা হিসাব বিজ্ঞানের একটা কমন পদ্ধতি। ডেবিট এবং ক্রেডিট যেটা আমরা জানি, ঋণ এবং জমা, এটা আমরা পরবর্তীতে প্রাথমিক ধারণা দিলাম। এরপরে আমরা যতগুলো প্রশ্ন করবো, সেখানে আমরা এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব। তাহলে হিসাব পদ্ধতির প্রয়োগের ক্ষেত্রে আর্থিক ঘটনা যখন ঘটে, তখন আমরা লিখবো দ্বিতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ হয়, মনে রাখেন। আর এখানে কোনো হিসাব পদ্ধতির আওতায় পড়ে না। পরিমাপ যোগ্যতা, কিভাবে আপনি হিসাবটা পরিমাপ করবেন আর্থিক ঘটনার ক্ষেত্রে? নির্দিষ্ট পরিমাণ টাকায় পরিমাপ করা হয়, 2 টাকা, 4 টাকা, 1 কোটি, 1 লাখ, এইভাবে টাকায় পরিমাপ করবেন। কোনটা? আর্থিক ঘটনা। একটু বোধহয় খুব দ্রুত পড়তেছি, কারণ এই কয়েকদিন ধরে তো আমরা গ্রুপ স্টাডি করলাম, বারবার এক পড়া বারবার পড়ছি, দ্রুত পড়ে গেছি সবাই মিলে, এজন্য একটু দ্রুত চলে আসতেছি। কিন্তু মূলত আমাদের যে ক্লাসগুলো হবে, এগুলো একেবারে সুন্দরভাবে ধীর স্থির ভাবে পড়বো, যাতে আপনাদের জায়গায় বসে মুখস্থ হয়, ঠিক আছে? আমার বুঝতে কোনো সমস্যা না হয়। আচ্ছা, তাহলে দেখেন, এখানে পরিমাপ যোগ্যতার ক্ষেত্রে আমরা কি লিখবো? নির্দিষ্ট পরিমাণ টাকায় পরিমাপ করা যায়, আর টাকায় নির্ভুলভাবে পরিমাপ করা যায় না। যেমন অগ্নিকাণ্ডে কত ক্ষতি হলো, টাকায় কিন্তু পরিমাপ করতে হবে। বলবেন আনুমানিক হয়তো 2 কোটি টাকার ক্ষতি হয়েছে, বুঝতে পারছেন? আর বিক্রি 10টা বিক্রি হলো, তার মানে আপনি বলতে পারবেন যে 10টায় 1000 টাকা বিক্রি হয়েছে, বুঝতে পারছেন? নিখুঁত হিসাব। আচ্ছা, প্রতিবেদনের ভূমিকা। যত আর্থিক প্রতিবেদন আসে, প্রতিবেদন প্রস্তুতির ভূমিকা দেখেন। আর্থিক প্রতিবেদন তৈরি করতে ব্যবহৃত হয়। আর্থিক ঘটনা কোথায় ব্যবহার করা হয়? আর্থিক প্রতিবেদন তৈরি করতে ব্যবহার করা হয়। অআর্থিক ঘটনা আর্থিক প্রতিবেদনে অন্তর্ভুক্ত হয় না। এখানে কথাটা কিভাবে লিখবেন? আর্থিক ঘটনা আর্থিক প্রতিবেদন তৈরি করতে ব্যবহৃত হয়। অআর্থিক ঘটনা আর্থিক প্রতিবেদনে অন্তর্ভুক্ত হয় না। আর্থিক ঘটনা আর্থিক প্রতিবেদন তৈরি করতে ব্যবহৃত হয়। অআর্থিক ঘটনা আর্থিক প্রতিবেদন তৈরি করতে ব্যবহৃত হয় না। তাহলে বলেন, 7টা প্রশ্ন, আমরা যে 7টা যে পয়েন্টস, আমরা যে পার্থক্যটা বললাম, আর এই আর্থিক অর্থের ঘটনার সংজ্ঞা বললাম উদাহরণ সহ, আপনাকে এখন লিখতে দিলে পারবেন। মনে করেন এটা যদি আসে, তাহলে সবাই কিন্তু 8, 10, 12 মার্কস পেয়ে গেলেন। হিসাব বিজ্ঞানের শুধুমাত্র আর্থিক ঘটনাগুলো হিসাব বইতে রেকর্ড করা হয়, কারণ এগুলো প্রতিষ্ঠানের সম্পদ, দায়, মুনাফার উপর প্রভাব ফেলে। টাকায় পরিমাপযোগ্য আর্থিক ঘটনাগুলো সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ হলে হিসাব বিজ্ঞানের কাঠামোর বাইরে থেকে যায়। দেখেন, ওই 1 নম্বর প্রশ্নের যে উপসংহার, 2 নম্বর প্রশ্নের উপসংহার, কারণ আমরা যদি একই উপসংহার দিয়ে 2টা প্রশ্ন চালাইতে পারি, তাহলে 2 রকমের উপসংহার দিয়ে তো আপনাদের কষ্ট দেওয়ার কোনো কারণ হয় না, ঠিক আছে? এই জন্য একই উপসংহার, একটা উপসংহার পড়লে আপনি 2টা চালাই দিতে পারলেন। তো ঠিক আছে, আমরা ঠিক 20 মিনিট পড়লাম, ঠিক আছে? আরো 10 মিনিট পর টাইমে ছিল, রুটিনে ছিল, কিন্তু আজকে পড়বো না। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ঠিক রবি, মঙ্গল, বৃহস্পতি 9টায় আমাদের এই ক্লাসটা হয়। তো যেহেতু আমরা 9:30টার স্লটটা ফাঁকা আছে আপাতত, এই জন্য আমরা একটু বেশিও পড়তে পারবো, ঠিক আছে? আর একটু সময়ও নিতে পারবো। তো যাই হোক, সবাই যদি রেগুলার থাকেন, আমার একটু দেরি হলে যদি নক করে দেন, তাহলে বোধহয় সবার পড়াটা হলো।
তো সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আর থার্ড সেমিস্টারে যারা উঠছেন তারা যদি চান যে স্কুলের ক্লাসের পাশাপাশি থার্ড সেমিস্টারের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম পড়বেন, তাহলে শনি সম্বুধ 9:30টায় অবশ্যই থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।